দর্শক, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভের এক পর্যায়ে সচিবালয়ে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষা উপদেষ্টা সহ আসিফ নজরুল এবং প্রেস সচিব এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার চেষ্টা করলে এই শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু বাধা প্রদান করে। সন্তান হারানো পরিবারের কান্নায় ভারী ঢাকা শহর। মাইলস্টোনের শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে পড়েছেন উপদেষ্টা আসিফ নজরুল, সিআর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম। আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন পর্যন্ত 20 জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, স্কুলের শিশু। এ সংখ্যা আরও বাড়বে এটা নিশ্চিত। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ জুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা, হঠাৎ যৌথ বাহিনীর সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, চলছে তুমুল লড়াই। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি নিয়ে সচিবালয়ে ঢুকে পড়ল শিক্ষার্থীরা। আটক হলেন 2 উপদেষ্টা। অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসেনের সতর্ক বার্তা, দুর্নীতি এখনও দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে বলেই বিস্ফোরক তথ্য দিলেন তিনি। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। দর্শক, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভের এক পর্যায়ে সচিবালয়ে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। শান্ত, ওখানে এই মুহূর্তে কি চলছে, কি অবস্থা দেখছেন, শিক্ষার্থীরা কি বলছে? লোপাক, দেখেছি যে কিছুক্ষণ আগে 20 থেকে 25 মিনিট আগে শিক্ষার্থীরা কিন্তু করে এবং শত শত শিক্ষার্থী কিন্তু ভেতরে প্রবেশ করে এবং তার কিছু সময় পরে কিন্তু পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং শিক্ষার্থীদেরকে এখান থেকে বের করে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বলতে হবে যে এখানে তারা সর্বোচ্চ চেষ্টা করছে শিক্ষার্থীদেরকে আহত না করে অথবা তাদের গায়ে হাত না করে যতটুকু স্বাভাবিকভাবে তাদেরকে বের করার সুযোগ সৃষ্টি করা যায় সেটি তারা কিন্তু এখানে করছেন। এবং বলতে হবে শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এখানে 2জন শিক্ষার্থী কিন্তু বের হয়ে যাচ্ছেন এবং 2জন শিক্ষার্থী কিন্তু বের হয়ে যাচ্ছেন এবং তাদেরকে সহযোগিতা করছে পুলিশ সহ এখানে সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সদস্যরা সহযোগিতা করছেন এবং এখানে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু আছেন। আমরা এখানে যে পরিমাণ সংখ্যক শিক্ষার্থীদেরকে ভেতরে প্রবেশ করতে দেখেছি, তাদের ভেতরের যেই অংশের শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু আমরা নিচে রাস্তায় তাদের যে জুতা স্যান্ডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু অসংখ্য স্যান্ডেল পরে থাকতে দেখেছি। অর্থাৎ এখানে তারা হয়তো ধাওয়া খেয়ে হয়তো এখান থেকে তারা দৌড়ে পালিয়েছেন বা আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে দূরের যেই বাউন্ডারি গেটটা রয়েছে, বাউন্ডারির উপরে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং তাদেরকে বের হয়ে যাওয়ার কিন্তু ইতিমধ্যেই বের হচ্ছে এবং তাদেরকে কয়েকজনকে আহত দেখেছি এবং বেশ কয়েকজন ব্যথাও পেয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে না, তাদেরকে স্বাভাবিকভাবে বের হতে দেওয়া হচ্ছে এবং বের হতে বলাও হচ্ছে। বেশ কয়েকজনকে আমরা দেখছি যে তারা বেশ ক্লান্ত, পরিশ্রান্ত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এখান থেকে বের করে নিয়ে আসছেন এবং এখন পর্যন্ত শিক্ষার্থীদের সাথে সরাসরি আমার কথা একজন দেখতে পাচ্ছি, একজন আহতকে দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা কিন্তু সারিবদ্ধভাবে বের হয়ে আসছেন। অনেকেই খালি পা, তাদের স্যান্ডেল বা জুতা যা ছিল সেটি কিন্তু এখানে পড়ে আছে এবং একজন আহতকে দেখছে তাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে। নারী শিক্ষার্থীও আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ সদস্যরা এখানে কিন্তু অবস্থান নিয়ে আছেন। তাদেরকে এখান থেকে নিরাপদে বের করে দেওয়ার যে পথ, সেই পথটা কিন্তু তারা তৈরি করে দিয়েছেন এখানে এবং তারা কিন্তু এখানে শিক্ষার্থীদেরকে এবং যে আলটিমেটাম তারা দিয়েছেন যে 1 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল, সেই 1 ঘন্টার সময় অতিবাহিত হওয়ার পরে শিক্ষার্থীরা কিন্তু ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করার কিছু সময় পরেই আমরা দেখতে পারি যে পুলিশ সদস্যরা কিন্তু ভেতরে আসেন, একই সাথে সেনা সদস্যরাও আসেন এবং শিক্ষার্থীদের যে অবস্থান, ভেতরের যে অবস্থান, সেই অবস্থান থেকে তাদেরকে
নেওয়ার যে প্রক্রিয়া আমরা এখন দেখতে পাচ্ছি। যদিও এখানে তাদেরকে আহত করার প্রক্রিয়া আমরা দেখেছি, পুলিশ সদস্যরা কিন্তু সচেষ্ট ছিলেন যাতে আহত না হয়। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষা উপদেষ্টা সহ আসিফ নজরুল এবং প্রেস সচিব এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার চেষ্টা করলে এই শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু বাধা প্রদান করে এবং ইট পাটকেল যা পাচ্ছে তাই কিন্তু ছুঁড়ে তাদের দিকে মারছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। যেমনটি দেখছেন যে এই ঘটনাস্থল পরিদর্শন করতে এসে শিক্ষা উপদেষ্টা সহ আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব এখানে কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং শিক্ষার্থীদের তোপের মুখে কিন্তু পড়েছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দুই উপদেষ্টা সহ প্রেস সচিবকে অবরুদ্ধ করে রেখেছেন একটি বিল্ডিংয়ের মধ্যে। এই শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছিলেন এবং সেই উপদেষ্টারা বের হওয়ার চেষ্টা করলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু বাধা প্রদান করছে। এক প্রকার উত্তেজনামুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। সাধারণ জনগণের টাকা যাবে না। দর্শক যেমনটি দেখছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব সহ দুই উপদেষ্টা বের হওয়ার চেষ্টা করলে এই শিক্ষার্থীরা কিন্তু বাধা প্রদান করেছে এবং এই মুহূর্তে উত্তেজনামুখর পরিবেশ বিরাজ করছে। কই যায় এই শিক্ষার্থীরা কিন্তু এই ঘটনা সুষ্ঠু তদন্ত বিচারের দাবিতে এই প্রধান উপদেষ্টা এবং প্রেস সচিবের সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত তারা কিন্তু অবরুদ্ধ করে রাখতে চেয়েছিলেন। এবং যেমনটি দেখছেন যে এই প্রেস সচিব এবং উপদেষ্টারা বের হওয়ার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা যে কোনো মূল্যে তাদেরকে বাধা প্রদান করার জন্য সমবেত হয়েছেন। ভাই এখনো কি উপদেষ্টারা ভিতরে আছেন না বের হয়ে গেছে? ভিতরে থাকার কথা, যদি বের হয়ে যায় তাহলে ভাই একটু কথা বলেন, আসলে কি চাচ্ছেন আপনারা? আমাদের কথা হলো যে যারা মৃত্যুবরণ করছে তার সঠিক সংখ্যা আমাদেরকে বলতে হবে। উপদেষ্টা সে আমাদের সাথে কথা বলবে, তারা ভিতরে বসে আছে কেন? তারা ভিতরে বসে থাকলে তো সমাধান হবে না। আমরা যা দাবি চাচ্ছি তা আমাদেরকে এসে শুধু সান্ত্বনা দিচ্ছে। আমরা তো সান্ত্বনা চাই না, আমাদের যৌক্তিক দাবি যতজন মানুষ মারা গেছে তাদের সঠিক সংখ্যা জানাতে হবে। তারপর কালকে সারা রাত শিক্ষা উপদেষ্টা যা করছে তা কোনোভাবে একজন বিবেকবান উপদেষ্টার কাজ হতে পারে না। মাইলস্টোনের শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে পড়েছেন উপদেষ্টা আসিফ নজরুল, সিআর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম। এই যে শিক্ষার্থীদের বিক্ষোভ, গতকাল তারা প্রচণ্ডভাবে শক ছিল, কালকে আর সেই বিক্ষোভটা করার সুযোগ ছিল না, কিন্তু তাদের ক্ষোভ, দুঃখ, চিৎকার, আহাজারি পরিষ্কার। আজকে তারা রীতিমতো তাদের নিরাপত্তার জন্য এবং এই শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতি তার দায় স্বীকার করা, বিচার করা এবং ক্ষতিপূরণের দাবিতে 6টা দাবিতে তারা বিক্ষোভ করছিল। এই সময় আসিফ নজরুল এবং সিআর আবরার এবং শফিকুল আলম তারা 3 জন গেছেন এবং 3 জনই ক্ষোভ বিক্ষোভের মধ্যে পড়েছেন। ভুয়া ভুয়া ধ্বনিতে উত্তাল ছিল। তারপর স্কুলের অ্যান্ড কলেজের সেই ভেতরে আসিফ নজরুল সহ তার সহকর্মীরা কথা বলেছেন স্কুলের শিক্ষক প্রতিনিধি এবং শিক্ষার্থী 6 জন প্রতিনিধির সাথে। সব দাবি পূরণ করেছে, এটা বুঝলাম, কিন্তু সেই আমাদের রাস্তার আন্দোলনের নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এখন এনসিপি সংগঠিত করেছেন, তারা কোথায়? সেই নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তারা তো দেখতাম যে সরকার গঠনের পরও যে কোনো ক্ষোভ বিক্ষোভের মধ্যে তারা যেতেন, তাদের কথা শুনতেন, তাদের হয়ে দিন দরবার করতেন। কিন্তু এটা তো একেবারেই শিক্ষার্থীদের, সেই শিক্ষার্থীদেরকে নিয়েই তো তারা বড় আন্দোলন গড়ে তুলেছেন সেই জুলাই মাসে। সেই আবার জুলাই, এই জুলাইয়ে তারা মাঠে নেই কেন? এরকম একটি ঘটনা। তারা সারা দেশে সফর করছেন,
সেই সফর তারা স্থগিত রেখেছে, তাদের নোয়াখালী, ফেনী সহ 3টা জায়গায় যেখানে যাওয়ার কথা ছিল, ভালো করেছে। কিন্তু তাদের প্রতিনিধিরা তো ঢাকায় আছেন, তাদের অ্যাক্টিভিটিস কই? এই শিক্ষার্থীদের ক্ষোভ বিক্ষোভগুলি শোনা, তাদের পক্ষ হয়ে দেন দরবার করা কই, সেটা তো দেখা যাচ্ছে না। ফলে এটা বোঝা গেল যে সেই জুলাই গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতাকে, তারা কিন্তু এখন আর মাঠে নেই, তারা মাঠ থেকে চলে গেছে এবং তারা সংকুচিত হয়ে গেছে। আর রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে সেই জায়গাটা আরও বিতর্কিত এবং আরও জায়গাটা খুবই কি বলে অমসৃণ করে ফেলেছে, যে ফলে শিক্ষার্থীদের আন্দোলন, ক্ষোভ বিক্ষোভের মধ্যেও কিন্তু তারা আর অংশ নিতে পারছে না। তাদের পক্ষ থেকে সরকারের সঙ্গে কথা বলা বা সরকারের বক্তব্যগুলো দিয়ে তাদেরকে আশ্বস্ত করা, তাদেরকে নিবৃত করা, সেই জায়গাটা কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে না। এবং আজকে কিন্তু এটা বড়োভাবে ফুটে উঠল। নতুবা এই 3 উপদেষ্টা তারা কিন্তু এইরকম একটা অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তো না, এরকম তোপের মুখে নাও পড়তে পারতো যদি তারা আগে থেকেই গতকালকেই যদি তারা অবস্থান নিতেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে যদি তাদের পক্ষ থেকে তারাই যদি আলোচনা করতেন তাদের সাথে রেখে, তাহলে জিনিসটা ভালো হতো। এর মধ্যে দিয়ে বোঝা গেল যে ওই বৈষম্য বিরোধী বা ছাত্র আন্দোলনের যারা আগে নেতৃত্ব দিতেন তারা আসলে এখন আর নেই, তাদের অবস্থাটা শূন্য। ফলে সরকারের এখন যেই ভরসা কিন্তু এমনি সাধারণ মানুষ তো আছে, সাধারণ মানুষ তার সংগঠিত কোনো রাজনৈতিক গ্রুপে নেই, ফলে তাদের এই পুলিশ প্রশাসন এগুলোর উপরই নির্ভর করতে হচ্ছে। এটাও কিন্তু খুব লক্ষণীয়। যাই হোক, তারপরেও প্রত্যেকটা দাবির যৌক্তিকতা মেনে নিয়েছে এবং সেই ব্যাপারটা তারা মেনে নিয়ে তারা চলে গেছেন। তবে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে গেছেন। উপদেষ্টারা আবার কলেজের ভিতরে ঢুকে যান। 5 নম্বর ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবস্থান করতে দেখা গেছে। শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের 5 নম্বরের ভবনের সামনে বিক্ষোভ করেছেন। এর আগে 10টার দিকে তারা পরিদর্শনে আসেন। সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদেরকে ঘিরে ধরে। এই সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। 2 উপদেষ্টা কলেজের 5 নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে যান। তাদের সঙ্গে কলেজের শিক্ষকরাও ছিলেন। সেখানে 5 থেকে 7 জন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। এই সময় বাইরে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করেছে। বেলা 1:15 দিকে উপদেষ্টারা কনফারেন্স থেকে বের হয়ে আসেন। এই সময় উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। অভিভাবক হিসেবে ভালোবাসা জানাতে এসেছেন বলেও জানান। তিনি বলেন, কোমলমতি শিশুরা যারা প্রাণ হারিয়েছে তাদের অবস্থা জানানো হবে। সরকার কন্ট্রোল রুম করবে, কন্ট্রোল রুম থেকে হতাহতদের তথ্য হালনাগাদ জানানো হবে। আসিফ নজরুল শিক্ষার্থীদের বলেন যে বাহিনী খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে ক্ষমা চাই, উপযুক্ত ব্যবস্থা নেব, আপনাদের সব দাবি মেনে নিচ্ছি। যাই হোক, তাদের সেই ঝুঁকিপূর্ণ বিমান যাতে আর চলাচল না করে এই বিষয়গুলো কিন্তু এখনও তারা সেই বিক্ষোভটা অব্যাহত রেখেছে। যাই হোক, পরিস্থিতি হয়তো নিশ্চয়ই নিয়ন্ত্রণে, কিন্তু ওই বিষয়টা ওইটাই যে সেই জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনের সেই ছাত্রনেতারা এত 1 বছর যেতে না যেতেই তারা হারিয়ে গেল। এটাও একটা অবাক করার মতো ঘটনা। দর্শক, আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন পর্যন্ত 20 জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, স্কুলের শিশু। এ সংখ্যা আরও বাড়বে এটা নিশ্চিত, কিন্তু চাই না আমরা একটা মৃত্যু আর বাড়ুক। যে কটা মৃত্যু হয়েছে সেটা চাই না। আমাদের একজন মূল্যবান সম্পদ পাইলট মারা গেছেন, সেটা চাই না। কিন্তু ঘটনাগুলো ঘটলো শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই এটা একটা গুরুত্বপূর্ণ খবরে পরিণত হয়েছে। অনেক রকম আলোচনা আছে। আমরা মানুষ হিসেবে আমাদের দেশের মানুষের চরিত্র বা খাসলতের বেশ কিছু জিনিস আমাদের সামনে এসে হাজির হয়েছে। আমরা একটা নানান কারণ অনুসন্ধান করছি, করা উচিতও। এবং বিশেষ করে একটা আলোচনা যে বিমানটা ক্র্যাশ করলো F7 BGI, এটা মূলত একই বাংলাদেশের বিমান বাহিনীর যে ব্যাকবোন, ফাইটারের ব্যাকবোন বলা যায়, J7, সেটারই একটা ট্রেনিং ভার্সন, এভাবে বলতে পারি। প্লেনের অনেকগুলো ভার্সন। সো F7 আর J7 মোটামুটি আমরা একইভাবেই দেখবো, কিন্তু BGIটা মূলত ট্রেনিংয়ের জন্য। সো এই বিমানটা নিয়েও কিছু কথা বলা দরকার আছে। আমি দীর্ঘদিন থেকে এটা নিয়ে কথা বলি, আমাদের বিমান বাহিনীর আদৌ কোনো কমব্যাট রেডিনেস আছে কিনা, কমব্যাট ক্যাপেবিলিটি কতটুকু আছে, সেসব নিয়ে সেই আলোচনায় আসবো, সেগুলো করতে চাই। তার আগে অনেকগুলো ইস্যু নিয়ে একটু কথা বলা দরকার, কারণ হলো অনেক ডাইমেনশন তৈরি হয়েছে। একটা দুর্ঘটনা ঘটলে আমরা হাজার হাজার মানুষ একটা জায়গায় ভিড় জমাই এবং এটা অনেক সময় রেস্কিউর কাজ ক্ষতিগ্রস্ত করে, কোনো সন্দেহ নেই। এবং কোনো একটাভাবে আমাদের এই সমস্যাটা সমাধান করতে হবে কাউন্সেলিংয়ের মাধ্যমে, মানুষকে বোঝানোর মাধ্যমে। মানুষ সবাই যে ওখানে কেওস করতে যাচ্ছেন তা না, মানুষের প্রাণের টানও আছে, সত্যিই আছে। আমার মনে পড়লো রানা প্লাজা দুর্ঘটনার পর সাধারণ মানুষ ওখানে গেছেন এবং কি অবিশ্বাস্য কাজ করেছেন।
কোনো রকম ট্রেনিং ছাড়া, কোনো রকম কিছু ছাড়াই হাতে হাত লাগিয়ে সেনাবাহিনীর সাথে তারা এমন কাজ করেছে যেটা পরবর্তীতে তাদের মানসিক ভারসাম্য নষ্ট করে দিয়েছে। তো মানুষ মানুষের পাশে দাঁড়ায়। শুধু সেটা না, যখন রক্ত চাওয়া হলো শত শত মানুষ হসপিটালের সামনে প্ল্যাকার্ড নিয়ে তার রক্তের গ্রুপ নিয়ে দাঁড়িয়ে গেলেন। অসাধারণ। এবং একটা পর্যায়ে ডিএমসি থেকে বলা হচ্ছে যে আজ আর কোনো রক্তের প্রয়োজন নেই, কাল আসুন। মানে মানুষ অসাধারণভাবে সাড়া দিয়েছে। এই যে বিপদে আমরা পাশে দাঁড়াই, এটা খুব সুন্দর। কিন্তু আবারও বলছি, রেস্কিউর জায়গাগুলো নিয়ে আমাদের খুব ক্রমাগত কথা বলার চেষ্টা করতে হবে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে এই জায়গায় মানুষ এভাবে ভিড় না করেন। শুধু সেখানেই না, হসপিটালেও মানুষের ভিড়ে অ্যাম্বুলেন্স যেতে সমস্যা হয়েছে এবং এই হসপিটালে যাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সরকারের সম্ভবত আমি কোথাও দেখলাম অন্তত 8 জন উপদেষ্টা গেছেন, একেবারে কোনো প্রয়োজন ছিল না। সরকারের একজন গেলেই হতো এবং এই সরকারের কোনো পলিটিক্যাল কোনো হিসাব নিকাশ থাকার কিছু ছিল না। এর প্রসঙ্গেই এসছে পলিটিক্যাল হিসেব নিকেশ থাকা লোকজন যারা পলিটিক্যাল পার্টি করেন তারাও গেছেন। সত্যিকার অর্থে এগুলোতে না যাওয়া ভালো ছিল এবং আহ্বান জানানো ভালো ছিল, উচিত ছিল তারা যাতে কেউ না যান। কিন্তু না, এটা হয়েছে। এটা আমার ব্যক্তিগত বিবেচনায় এগুলো ঠিক হয়নি। এটা নিশ্চয়ই আমাদের একটা আলোচনার বিষয়। একটা ফানি আলোচনা এসছে, গুরুত্বপূর্ণ লোকজনও তাকে নিয়ে লিখছেন। ডক্টর সামন্ত লাল সেন, আওয়ামী লীগের সময়কার স্বাস্থ্যমন্ত্রী সর্বশেষ, তাকে ফিরিয়ে এনে তার নেতৃত্বে এই সব কাজ করানোর জন্য। আচ্ছা, সামন্ত লাল সেন তো বেঁচে নাও থাকতে পারতেন, আমরা কি করতাম? বা তিনি তো আওয়ামী লীগের সরকারের সময় স্বাস্থ্যমন্ত্রী হলেন এই 24 সালে। উনি যখন স্বাস্থ্যমন্ত্রী হলেন, এই যে 7 মাস এই বার্ন ইনস্টিটিউট চললো কীভাবে? কোনো চিকিৎসা হয় নাই, কারণ উনি তো ওখানে নিশ্চয়ই গিয়ে ডাক্তারি করেননি স্বাস্থ্যমন্ত্রী থাকার সময়। এই ভদ্রলোক সম্পর্কে আমার মোটামুটি একটা পজিটিভ ধারণাই ছিল। উনি আমার সরাসরি টিচার, ঢাকা মেডিকেল কলেজে উনি আমার টিচার ছিলেন এবং উনি খুবই নিবেদিত প্রাণ একজন চিকিৎসক, এটাও ভুল না। উনি এই পোড়া রোগীদের জন্য, বার্নের রোগীদের জন্য খুবই ডেডিকেটেড ওয়েতে কাজ করেছেন। কিন্তু আমি এটুকু বলতে চাই, যথেষ্ট পরিমাণ এই মুহূর্তে বাংলাদেশে এই সেক্টরের স্পেশালিস্ট আছেন যারা কেউই যোগ্যতায় ডক্টর সামন্ত লাল সেনের চাইতে কম নন। আবার মজার ব্যাপার, সামন্ত লাল সেনকে যদি লাগে তাহলে উনি কী করলেন এত বছর, যে তিনি কি বিশেষজ্ঞ বানালেন যে এই কাজটা আমরা ম্যানেজ করতে পারছি না? এই প্রশ্ন তো আমরা করতে পারি। এদিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা, আহত 35 জনকে নেওয়া হলো ঢাকা মেডিকেলে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত 35 জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। আজ বিকেল 5টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এই তথ্য জানা যায়। সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় লাঠিপেটা করেন আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে। বিকেল 5:15টার এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সচিবালয়ের বাইরে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। এর আগে বিকেল 3:45টার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এরপর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ভুয়া ভুয়া ও আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দেয় এমন স্লোগান দিতে থাকেন।